আইনজীবী হিসাবে থেকেও বড় কথা একজন প্রফেশনাল এথিক্স, এবং সেটা একজন আইনজীবী সবসময় মেনটেন করবে। তো তিনি যেরকম প্রবণ হিসাবে নিয়েছিলেন, মনে করেছিলেন এখন ডেফিনেটলি কোনো কমপ্লিকেশনস অ্যারাইজ যদি করে বা আইনজীবীর যে কাজ তার উপর যদি কোনো প্রশ্ন হয়তো আসতে পারে, সবটাই অ্যাজাম্পশন, আমার কাছে কোনো কংক্রিট এই ব্যাপারে খবর নেই। হ্যাঁ, উনি বৃন্দা গ্রোভার মহাশয় আর কি এই মামলাটা থেকে রিজাইন করেছেন, যে নিজে সরে গিয়েছেন আরজি কর আমাদের অভয়ের ইস্যু থেকে। ঠিক আছে, উনি যেটা মনে করেছেন সেই ওনার ডিসিশনকে অবশ্যই আমরা সম্মান জানাই, এবং ডেফিনেটলি ওনার ইন্টিগ্রিটি নিয়ে যদি প্রশ্ন আসে, ওনার ওয়ার্ক বা ওনার কাজ, যেহেতু অভয়ের মা বাবা বারবার অভিযোগ করছেন যে তারা দেশের শীর্ষ আদালতের মানে যে কর্মকাণ্ড বা তারা যেভাবে কাজটা করছে তাতে তারা খুশি নয়, তারা তো বলছেন বারবার করেই তারা বলছেন। তো দেখুন, এটা আমার কথা নয়, মানে এটা আমরা বলছি না, আমরা তো কারোর কথা অবশ্যই মুখে বসিয়ে বলতে পারি না। তো এবং অভয়ের মা বাবা এটাও বলছেন যে সিবিআই কি করলো জানানো ওনাদেরকে বোধহয় হয়নি, যে অ্যাফিডেভিটটা ওনারা বলছেন যে মানে বারবার করে অ্যাফিডেভিট করেও নাকি ওনারা চাইছেন যে প্রপার ইনফরমেশনসগুলো তাদেরকে দেওয়া হোক, যে চার্জশিটটা হয়েছে ফার্দার নতুন করে যে চার্জশিটটা দেওয়ার কথাও সিবিআই ভেবেছেন, সেটা তারা বলছেন জানেন না। তো সেভারাল কমপ্লিকেশনস আর দেয়ার, এই ইস্যুটা নিয়ে অনেকটা বেশি মানে কমপ্লিকেশনের জায়গা যেহেতু চলে গিয়েছে, তো ডেফিনেটলি সেই কারণে হয়তো উনি সেই মানে খান থেকে মানে জায়গাটা থেকে অবশ্যই রিজাইন করেছেন জায়গাটা থেকে, মানে যেহেতু কমপ্লিকেশন অ্যারাইজ করছে বৃন্দা গ্রোভার মহাশয়, সেটাই হবে হয়তো, আশা করা যায়। ঠিক আছে, ওনার ডিসিশন যেটা উনি আইনজীবী হিসেবে মনে করেছেন একজন বিচার পাইয়ে দেওয়ার জন্য, কারণ অভয়ের মা বাবার অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা ফ্যাক্ট, তারা সবটাই হারিয়ে ফেলেছেন। তো তাদের ক্ষেত্রে তাদের সেন্টিমেন্ট, তাদের আবেগ, সেটাকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, দেওয়া উচিত অন্তত। তো আইনজীবী হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতাটা অনেক বেশি থাকে সবার আগে। যখন একটা মেয়ের যখন এইভাবে অকাতরে প্রাণ চলে গেছে স্বাস্থ্যের গাফিলতি এবং পুলিশের মানে এই যে শাসন ব্যবস্থা, রুল অফ ল এর ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে, সেই ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে থাকে তো সেই জায়গাটা লিভ করে দেওয়া, ছেড়ে দেওয়াটা অবশ্যই ঠিকই কাজ। কিন্তু অভয়ের বাবা মা বলছেন যে তাদের সঙ্গে ঠিকমতো নাকি যোগাযোগ করা হতো না, এই কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, অভয়ের বাবা মা আমাদের এটাও বলেছেন যে নাকি এমনও ঘটনা ঘটেছে যে তাদেরকে জানানোই হয়নি এবং বলা হচ্ছে কোর্টে আর একটা কিছু সাবমিট করা হচ্ছে। তারা অনেক কিছু অভিযোগই করছেন থ্রু আউট দ্য মিডিয়া এবং ইন্টারনেট, এবং খবরেও আপনারা ডেফিনেটলি দেখছেন, আমিও দেখছি, খবরগুলো পড়ছি। হতাশাজনক, খারাপ তো অবশ্যই লাগে, কারণ আলটিমেটলি বিচারের বাণী যখন গিয়ে নিভৃতে কাঁদে, যখন একটা মানে এই রকম ভাবে একটা নৃশংস হত্যা, মানে নৃশংস হত্যা এবং নৃশংস একটা যাকে বলে ধর্ষণ, এতগুলো লোক মিলে, সেই ক্ষেত্রেও যদি বিচারের জন্য এইভাবে কাঁদতে হয় তাহলে সেটা সত্যি হতাশাজনক। সাধারণ মানুষের আইনের প্রতি বিশ্বাস ভরসা থাকবে না, সেটা সত্যিই খুব স্বাভাবিক। আর আইনের ওপরেও আমরা আইনকে কখনোই দেখুন কভার আপ করবো না, কারণ আইনটা আমাদের ভারতবর্ষের আইনটা সবার জন্য সমান, আইনটা দেওয়াই হয়েছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য, বিচার পাওয়ানোর জন্য। আইন, আমাদের ভারতবর্ষের আইন কিন্তু কাউকে ডিপ্রাইভ করে না, কাউকে বঞ্চিত করে না। যদি বঞ্চিত করে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিওরস, যদি বঞ্চিত করে তাহলে পুলিশের ইনঅ্যাকশন, পুলিশের অ্যাট্রোসিটি, যদি কিছু বঞ্চিত করে কোনো মানুষকে বিচার পাওয়া থেকে তাহলে প্রপার এভিডেন্সের সংরক্ষণ না হওয়া, যে ল অ্যান্ড অর্ডারটা একজন পুলিশ তথা একজন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ মন্ত্রী তথা এবং পুলিশ মন্ত্রীর আন্ডারে সমগ্র পুলিশ, যেটা রুল অফ ল যারা কন্ট্রোল করছে এবং মেনটেন করছে তারা, তো যখন এটাই যে যখন এইগুলো হয় না ঠিকভাবে, যখন ডেমোক্রেসিটা এতটা বেলাইনে চলে, তখন এটা খুবই স্বাভাবিক। আজকে অভয়ের মা বাবা মানে যে কথাটা বলছেন যে তারা বিচার পাচ্ছেন না, সত্যি তো তাই। যখন তারা বিচার তারা মনে করছেন পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমার তাদের মুখের উপরে বা তাদের কথার উপরে তো বলার কিছু নেই, কারণ মেয়ে তাদের গেছে, আমরা লড়ছি, অবশ্যই সেটাকে আমরা সম্মান জানাতে পারি, সমবেদনা জানানোর ভাষাও অবশ্যই নেই তার বাবা মাকে। এই যে তিনি সরে গেলেন বৃন্দা গ্রোভার এই মামলা থেকে, তার পুরো টিম সরে গেল, তাতে কি বিচার প্রক্রিয়া ব্যাহত হবে বা বিচার পাওয়ার ক্ষেত্রে, অভয়ের বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে? দেখুন, অভয়ার যে ট্রায়ালটা চলছে, মানে মামলাটা শিয়ালদা কোর্টে ডে টু ডে বেসিসে ট্রায়ালটা কিন্তু চলছে। এবার যে প্রাইম অ্যাকিউজড মানে তোমার নাম হচ্ছে বোধহয় কি সঞ্জয় রায়, হ্যাঁ সঞ্জয় রায়, তো এর সঙ্গে আরেকজন অ্যাকিউজ যে আর্থিক তছরূপ কেসের ক্ষেত্রে অ্যারেস্টেড হয়েছে এই অভয়ার ঘটনার পরে, এবং অভয়ার ঘটনাতেও সে যুক্ত, যিনি হচ্ছেন একদম স্বনামধন্য একজন দাদেন আর কি ডাক্তার সন্দীপ ঘোষ, তো যাকে আর কি রত্ন দেওয়া হয়েছে, বিপি আনন্দে রত্ন দিয়েছেন
এইভাবেই পালপোস করে এরকম ক্রিমিনালগুলোকে এইভাবেই মানে বর্বরচিত আচরণ যাদের তাদেরকে আরো বেশি করে যেভাবে পালপোস করা হয় আমাদের রাজ্যে, এটা তার একটা বড় এক্সাম্পল। তো সেই সন্দীপ ঘোষের যে সরকারি চাকুরে ছিল তার জন্য সরকার কিন্তু স্যাংশনটা দিচ্ছে। স্যাংশন না দেওয়ার কারণে কি তাকে ট্রায়ালে ঢোকানো যাচ্ছে না, তাহলে সেটাও তাহলে ভালোভাবে শুরু করা যায়। এই অবজারভেশন কিন্তু লাস্ট মানে এই সোমবারই মামলাটার ডেট ছিল। তো অনারেবল মহামান্য সুপ্রিম কোর্ট ডেফিনেটলি এটা কিন্তু মানে অবজারভেশন রেখেছেন, অ্যালং উইথ ন্যাশনাল টাস্ক ফোর্সকে বলেছেন যে সোমবার থেকে আগামী 12 সপ্তাহের মধ্যে রিপোর্টটা ফাইল করার রিকোয়েস্ট করেছে। তো তাহলে এই ক্ষেত্রে যখন এটা মাননীয় সুপ্রিম কোর্টের সামনেও এই কথাগুলো বারবার ধরুন উঠে আসছে যে কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে স্যাংশন দিয়ে, যেহেতু উনি সরকারি চাকুরে ছিলেন, কেন তাকে ঢোকানো হচ্ছে না মানে এই ট্রায়ালের মধ্যে। তো তাহলে ট্রায়ালটা হবে তো আমাদের ডিস্ট্রিক্ট মানে সেশন কোর্টে, মানে যে কোর্টে হচ্ছে আর কি। তার জন্য ব্যাহত হওয়ার জায়গা তো কেন থাকবে? একজন আইনজীবী টিমের ওপর অবশ্যই আইনজীবীর উপর অনেকটাই ডিপেন্ড করে, কিন্তু সিবিআই যখন ইনভেস্টিগেশন দেখছে আরো কি কি নাম উঠে আসে। আমরা তো ইনভেস্টিগেশনের প্রোগ্রেসটা চাইছি। আমরা তো দেখুন আমরা কাউকে গাইডও করে দিচ্ছি না যে আপনি এরকম ভাবে ইনভেস্টিগেশন করুন, ওরকম ভাবে করলে ভালো হয়, কারণ আমরা বলতে পারি না, আমরা ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে ঢুকবো না। কিন্তু সিবিআই যখন তদন্ত করছে তখন কেন বলুন তো এরকম কেন একটা আইনজীবীদের একটা টিম যদি সেই জায়গায় রিকিউজ করেন ফ্রম দ্য কেস, ওকে সেটা দেখা যাবে। আইন তো আইনের পথে চলবে, আইনের তো কোনো বার নেই সেই জায়গা। মাননীয় কোর্ট তথা যে সমস্ত মানে যে ইনভেস্টিগেটিং যারা এজেন্সি আছে বা এই যে শিয়ালদা কোর্টে অলরেডি যে মামলাটা চলছে, জজ সাহেব আছে, তো সবটা প্রভাবিত হওয়ার কথা কিন্তু নয়। মানে যদি সেইভাবে ইনভেস্টিগেশন প্রসেসটা হয় আর কি, কারণ আমাদের বিচারটা ডিপেন্ড করে থাকে, বারবারই বলা হয় যে ইনভেস্টিগেশন প্রসেসের উপরে, যে কারণে অভয়াকে আমরা বিচারের জায়গা কেন দিতে পারিনি সেইভাবে, কারণ এভিডেন্সগুলো ট্যাম্পার হয়ে গেছে। প্রাইমারি যে মুখ্য এভিডেন্সগুলো সমস্ত কিছু ওয়াশ অফ করে দেওয়া হয়েছে, ঘরটাকে রিনোভেট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে পিএম রিপোর্টটা দ্বিতীয়বার করে করা উচিত ছিল, সেগুলো আমরা কিছু পাইনি। তো টোটাল ল্যাকিউনা হচ্ছে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে। তো ইনভেস্টিগেশন প্রসেস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই বিচার পাওয়ার জায়গা। 1 মাসের মধ্যে বিচার পাওয়ার যে কথা শোনা যাচ্ছে সেটা কি সম্ভব হবে বলে মনে হয়? অভয়ের ক্ষেত্রে তো 4 মাস হয়েই গেছে, অভয়ের ক্ষেত্রে তো আগামী 1 মাসের মধ্যে, এবং আগামী 1 মাসের মধ্যে যদি সেইভাবে এভিডেন্সগুলোকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যখন আমাদের এভিডেন্স ট্যাম্পার হয়ে যায়, মানে ফিঙ্গারপ্রিন্টস থেকে শুরু করে আঙুলের ছাপ বলো, বা তুমি সেগুলোকে প্রপারলি ল্যাবে সেগুলোকে এক্সামাইন করতে হয়, তো সেই মানে এফএসএল রিপোর্ট বলো বা সেটাই, তো সেগুলো তো কোনো কিছুই কি পসিবল মনে হয় না আমার মানে আমাদের ওভার কেসের ক্ষেত্রে এইগুলো পসিবল। তবে যেটা পসিবিলিটির কথা তুমি বলছো সেটা যদি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে যদি করা যায় সেইভাবে তদন্ত, তাহলে অবশ্যই পসিবল। দেখুন ইম্পসিবল বলে কিছু আমরা বিলিভ করি না, নাথিং ইজ ইম্পসিবল। আজকে অভয়ের সঙ্গে যে ঘটনা ঘটে গেছে তারপরে যদি আমরা বলি কিছুটা তো অবশ্যই আজকে এভিডেন্স যেহেতু ট্যাম্পার হয়ে গেছে, খারাপ জায়গা তো গেছে বটেই, বিচারের জায়গা তো স্লট এবং ডিলের জায়গা তো ডেফিনেটলি আছে, 100% আছে। কিন্তু তারপরেও আমরা তো আশা করব, আমরা একজন ভারতবর্ষের একজন নারী হিসেবে আমি বা কি আশা করতে পারি বলুন? আইনজীবী কালোকোট পরে, প্রথম তো ভারতের নারী, তারপরে তো আইনজীবী বা কালোকোট। তো আমিও অবশ্যই আই অলসো ওয়ান্ট যে বিচার পাক যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের অভয়ার আত্মা শান্তি পাক, আমি তো চাই ব্যক্তিগতভাবে। আমার মত তো অবশ্যই ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ঠিকভাবে করে 1 মাসে না হলেও তাড়াতাড়ি করেও অন্তত মাথাগুলোকে টেনে নেওয়া আনা উচিত না। যখন সন্দীপ রায় বারবার করে বলছেন ওই প্রিজন ভ্যান দিয়ে যেতে যেতে যে মানে যাওয়ার সময় চিৎকার করে ওনাকে আটকানো হচ্ছে, ড্রাম বাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের মানে ট্যাকটিক্স নেওয়া হচ্ছে, অবলম্বন করা হচ্ছে, তখনও তিনি বলছেন যে ওনাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে। তাহলে আজকে এখনো পর্যন্ত সেই বিনীত গোয়েলকে নিয়ে কেন ইন্টারোগেশন করা বা তাকে কাস্টাডিতে নিয়ে এফআইআর কেন করা হবে না? কারণ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেটা তো আমাদের সংবিধান বা আজকে আইনটা কি তাহলে তার জন্য বদলে যাচ্ছে? সেটা তো কারোর জন্যই বদলানোর কথা না। সে যাই হোক, সে যখনই দেন পুলিশ কমিশনার যাই থেকে থাকুন না কেন, আইনের চোখে তো সবাই সমান। তাহলে আইন মোতাবেক কি তার করাটা উচিত হয়নি এতদিনে? তাহলে তো কিছু তদন্ত অন্তত এগিয়ে আসতো বলেই আমি মনে করি। তবুও বলছি তদন্ত প্রক্রিয়া আমি প্রভাবিত করছি না বা আমরা কেউ বলে দিচ্ছি না কিভাবে হবে, কিন্তু এটা করা উচিত বলে একজন আইনজীবী হিসেবে মনে করি। এটাই দিদি, আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়েছেন, সেখানে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করেছেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? কারণ আমরা জানি যে সরকারি খাতে বা যে কাগজে ওই কাজটা হচ্ছে হার্ডকোর, সেটা ওখানে একটা সৌন্দর্যায়ন বা এই ধরনের কিছু বিষয় নিয়ে বলা হচ্ছে যে আলাদাভাবে মন্দির তৈরি হচ্ছে, সেটা কিন্তু সরকারি খাতে বরাদ্দ হচ্ছে মন্দিরের জন্য। এভাবে কিন্তু হচ্ছে না, কারণ সরকার তো মন্দিরের জন্য বরাদ্দ করতে পারে না। এই বিষয়টা কিভাবে দেখছেন?
দেখুন, ব্যাপারটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেটা যাই হোক, সেটা অবশ্যই আমাদের জন্য খুব শুভ, এবং আমাদের জগন্নাথ দেব সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু দূর করে দেন। সেটা যদি মন্দির হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কেন কেউ বিরোধিতা করব, সেটা বিরোধিতা। তবে হ্যাঁ, এটা কি শুধুই কিছু রাজনৈতিক কারণে কেউ করছে কিনা সেই জায়গাটা আমাদের বুঝে নিতে হবে। আমরা কোনোদিনই আমাদের ধর্ম আচরণ, যেখানে আমাদের হিন্দু জাতি এবং ধর্মটা পুরোপুরি কোয়েশ্চেনেবল একটা জায়গায় আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে রান করছে আমাদের সমগ্র ভারতবর্ষে। কারণ হিন্দুদের ওপরে অত্যাচার বর্বরিচিত আমাদের এই রাজ্যে তো বিশেষতই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেভাবে কার্তিক লড়াইয়ের দিনে, যেটা আমাদের সেন্টিমেন্ট, যেটা আমাদের মানে আবেগ ভালোবাসা, কার্তিক ঠাকুরের মাথা নিয়ে খেলার কথা এবং হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের ওপর অত্যাচার, তাদেরকে ইনজিউরি পৌঁছানো, তাহলে তখন সেই ক্ষেত্রে মানে যদি হয় তাহলে তো মাননীয়ার তো সেই ক্ষেত্রে অনেক বেশি মানে ভালোভাবে স্ট্রিক্টলি জিনিসটা ডিল করা উচিত ছিল। এবং দ্বিতীয়ত, যখন ওনাদেরই দলের নেতারা এই সব ধরনের মন্তব্য করেন যে অমুক পার্সেন্ট হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে রক্তগঙ্গা বইয়ে দেবো, এবং সেইটাতে কোনো এফআইআরও হয় না, কোনো তদন্তও হয় না, কোনো 41-এও হচ্ছে না, কোনো আইন মোতাবেক মোদ্দা কথা কিছু হচ্ছে না, মানে কোনো প্রসিডিওরে যাচ্ছে না। অথচ এদিকে বিরোধী পক্ষের যারা রাজনীতি তাদের করেন, তাদের নেতাদেরকে কিন্তু এফআইআর করে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। জগন্নাথ মন্দিরটা কি বা দীঘায় যে জগন্নাথ মন্দির হবে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য করছেন বলে আপনার মনে হয়? দেখুন, আজ এতদিন ধরে যেরকম ভাবে উনি একটা পার্টিকুলার জনগোষ্ঠীর তোষণ করে এসেছেন এবং তোষণ করে চেয়ারটাকে দখল করে এসেছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই 100-এর ওপর চান্স আছে এই জায়গাটা আমি বলবো যে রাজনীতিকরণ করার জন্যই কিন্তু আজকে এই মানে একটা হিন্দুদের একটা সেন্টিমেন্ট যে কিছুটা হলেও সুশ্রুরি দেওয়া ধর্মীয় যে রাজনীতি, যে আমরা মানে রাজনীতির কারণেই অবশ্যই এই যে আমরা মন্দির করছি, এটা খুব খারাপ, মানে এটা খুব লজ্জার আসলে। কারণ মন্দির যেটা আমাদের পূজ্য, যেটা নিয়ে আমরা রাজনীতিকরণ করি না, যেটা নিয়ে ধর্ম মানে ধর্ম রক্ষাতা, ধর্ম আমাদের যেটা রক্ষা করে, আর ইয়াতো ধর্মস্থাত যায়া, মানে যেখানে ধর্ম সেখানেই ভিক্টরি, সেই ধর্ম নিয়ে রাজনীতিকরণের মানে জন্য মানে উত্তরটা কিন্তু তাকে ধর্ম অবশ্যই তাকে দেবে সেইভাবে ফেরত। মানে যেখানে ধর্ম সেখানেই জয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর 25 এপ্রিলে এই মন্দির উদ্বোধন করবেন, জগন্নাথ মন্দির। তারপরেই আমরা জানি যে 26-এর নির্বাচন রয়েছে, সেই 26-এ যাতে জিততে পারেন সেই জন্যই কি এই মানে হিসাব নিকেশ? হ্যাঁ, কারণ আমরা তো অনেকদিন ধরেই শুনছি যে এই মন্দির তৈরি হচ্ছে, ফ্রম লং টাইম, আমরা অনেক বছর ধরে শুনছি। তাহলে আজকে 25-এই কেন উদ্বোধন হচ্ছে, সেটা তো প্রশ্ন চিহ্ন একটা থেকেই যাচ্ছে। যে এটার পেছনে পলিটিক্যাল মাকসাদ এবং রাজনৈতিক বাতাবরণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তো অবশ্যই 100-এর উপর, সেটা অবশ্যই। তাছাড়া কারণ যখন আপনি বলুন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে ফেক ভোটার আধার কার্ড করিয়ে যখন তুমি ভোটটা জিতছো দিনের পর দিন, তুমি উপনির্বাচনের ক্ষেত্রে ঠিক আছে, উপনির্বাচনে তো আমরা জানি যে যারা পাওয়ারে থাকে তারাই পরপর জিততে আসে, মানে লট অফ ইস্যু। আমি যদি এখন বলতে চাই তাহলে মানে অনেক কথা ছড়িয়ে যাবে, মানে লট অফ ইস্যুজ আর দেয়ার। পোলিং এজেন্ট বসতে দেবেন না, তুমি মানে যে মানে তুমি কাউকে ওখানে মারামারি কাটাকাটি করো, তুমি ভায়োলেন্ট সিচুয়েশন ক্রিয়েট করছো, ভোট আজ মানুষ দিতে যাবে, কাল তাকে খুন করে দেবে, তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবে। তাহলে এই যে সিচুয়েশনটা, এই যে মানে একটা পার্টিকুলার মুসলিম তোষণের রাজনীতি করে এতদিন ধরে ক্ষমতায় টিকে থাকার পরে আজকে ঠিক 26-এর আগেই 25-এই এইটা করা, মানে জগন্নাথ মন্দিরটা আজকে উদ্বোধন করা, সেটা অবশ্যই পলিটিক্যাল স্বার্থে এবং রাজনৈতিক কারণেই করে। শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জালি হিন্দু। দেখুন, আমাদের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু দা সবসময়তেই আমাদের হিন্দুদের এই যে আজকে বাংলাদেশের যে ঘটনা, তথা আজকে রাজাবাজারের মামলাও আজকে ছিল, অনারেবল হাইকোর্টে আজকে মামলা হয়েছে, তো উনি কিন্তু সবসময়তেই এটা কিন্তু আমাদের মাননীয় শুভেন্দুদাই কিন্তু করেছেন রাজাবাজারের যে ইনসিডেন্ট নিয়ে। এবং আপনি বলুন প্রতিবার যতবার কিন্তু হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে ততবারই কিন্তু সোচ্চার হয়েছেন আমাদের মাননীয় শুভেন্দুদা। তাই দাদা যেটা বলবেন, দাদা রাজনৈতিক বিশ্লেষক, দাদা এতদিন ধরে রাজনীতিতে আছেন, রাজনীতির ময়দানে, তাই দাদা এটা যখন মনে করে যদি এটা থাকেন যে মানে কাউকে জালি হিন্দু দাদা যদি মনে করে থাকেন, তাহলে অবশ্যই হিন্দুত্ববাদের উপরে তো কোনো কথা হবে না। এবং দাদার রাজনৈতিক যদি কোনো মত দাদা পোষণ করে থাকেন, আমি সেটার উপরে কোনো কথা বলবো না, অবশ্যই সেটাকে আমি সাপোর্ট করব দাদার সঙ্গে। এবং ডেফিনেটলি দাদা ঠিকই বলে থাকবেন, কারণ তার রাজনৈতিক ভাবনা চিন্তা, তার বয়স এবং তার অভিজ্ঞতা অনেক বেশি আমাদের থেকে। তাই দাদার কথাতে সবসময় অবশ্যই আমরা একমত, এবং সেটা যখন হয়ে থাকে সেই অনুযায়ী প্রত্যুত্তর দাদা নিশ্চয়ই দেবেন, এবং আমরা সেই অর্থে
অবশ্যই দাদাকেই আমরা ফলো করছি এবং দাদার পাশে আমরা আছি। সেই অর্থে দাদা যেটা মনে করবেন যে এই জায়গায় কেউ জালি হিন্দুত্ব দেখিয়ে আমাদের হিন্দু ধর্মকে অপমান করা এবং হিন্দু ভোটের জন্য হিন্দুদেরকে বোকা বানানো, সেই জায়গায় রাজনৈতিক জায়গাটা দাদা কোনোদিনই ছেড়ে দেবেন না এবং সেটাতে আমরাও অবশ্যই, আমরাও কেউই ছেড়ে দেবো না। আমরা